शादी सोचा और रास्ता रह जाएगा। লোভে পাপ, পাপে মৃত্যু। প্রবাদ বাক্যটি শোনেননি এমন খুব কম লোকই পাওয়া যাবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ স্কুল পর্যায়ে নিজেদের বাংলা পুস্তকে এই বাক্যটির সাথে পরিচিত হয়েছে আর এর ভাব সম্প্রসারণ পড়েছে। শুধু পড়েছে বললে ভুল হবে। নশ্বরে পৃথিবীতে মানব জাতির অমরত্ব লাভের যে পিপাসা, পৃথিবীর বুকে লালিত ধন সম্পদ দিয়ে নিজের থলি পূর্ণ করার যে লালসা ও চাওয়া পাওয়ার মাপকাঠি নির্ধারণ করতে না পারার দুর্বলতা, তার সাথে পরিচিতি লাভ করেছে। আর এসবের পরিণতি যে মোটেও সুখকর নয়, বরং অভিশাপ রূপে নেমে এসে কখনো একজন মানুষকে, কখনো একটি পরিবারকে, কখনো একটি গোষ্ঠীকে অথবা কখনো সমগ্র একটি জাতিকে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে বিলীন করে দেয়। সেটা দৃষ্টান্তমূলক প্রমাণও পেয়েছে। আর আজ আমরা এমন একটি সিনেমা সম্পর্কে জানবো যেখানে বহু প্রচলিত এই প্রাচীন প্রবাদ বাক্যের দুর্দান্ত ও শৈল্পিক প্রতিফলন ফুটে উঠেছে। 2018 সালে স্যাক্রেড গেমস ও ঘুল মুক্তির মধ্যে দিয়ে ভারত তাক লাগিয়ে দিয়েছিল, কথা কম বেশি সবাই জানি। যদিও বা এই সিরিজ দুটোর তুমুল জনপ্রিয়তার পেছনে নেটফ্লিক্স নামক ব্র্যান্ড বিশেষ ভূমিকা রেখেছিল। অন্যদিকে বলিউডের সিনেমাগুলোর কথা বলতে গেলে অন্যান্য জানবার বহু আলোচিত সিনেমার পাশাপাশি হরর মিষ্টি জানবার পারি ভালোই প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু কে জানতো বছরের শেষের দিকে এসে তুমবার নামক এক চমকে দেখা মিলবে। একসাথে দর্শকদের অফুরন্ত করতালি ও সমালোচকদের মূল্যবান প্রশংসাসূচক বাণী দুটোই ভাগ্যে জুটিয়ে নিতে সক্ষম হয়েছে তুমবার সিনেমাটি। হিস্টোরিক্যাল পিরিয়ড ড্রামা ও হরর ফ্যান্টাসি ঘরানার মিশেলে নির্মিত তুমবার মুভিটির প্রথম চিত্রধার করা হয়েছিল আজ থেকে প্রায় 6 বছর আগে। কিন্তু পরিচালক রাহি অনেক বারবেল মনে হয়েছিল তার সিনেমাটিতে যা দেখাতে চেয়েছিলেন তা সঠিকভাবে তুলে ধরা সম্ভব হয়নি। তাই পরে আনন্দ গান্ধী পুনরায় চিত্রনাট্য রচনা করেন, নতুনভাবে সিনেমাটির শুটিং করেন। বাস্তবে ভারতের মহারাষ্ট্রের তুমবার নামে একটি গ্রাম থাকলেও এর আবহাওয়া ও অন্যান্য দিকগুলো সিনেমার তুমবার গ্রামের সাথে কোনোভাবেই মেলে না। এবার তাহলে সিনেমাটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তুমবার সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে তুমবার নামে একটি গ্রামকে ঘিরে। তুমবার গ্রামের ক্ষমতাধর ব্রাহ্মণ জমিদার পরিবারের এক অধ্যায়কের কেন্দ্র করে সিনেমার গল্প প্রবাহিত হয়েছে। সিনেমার প্রেক্ষাপট 3টি পৃথক কালকে কেন্দ্র করে গড়ে উঠলেও গল্পের ধারাবাহিকতা বিদ্যমান ছিল। সিনেমার একদম শুরুর অংশে ধারাভাষ্যকারের কণ্ঠে আমরা একটি কাল্পনিক লোককাহিনী শুনে থাকি। এরপর শুরু হয় সিনেমার প্রথম অধ্যায়। ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে অবস্থিত তুমবার গ্রামের 1918 সালের চিত্র সেখানে দেখানো হয়েছে। এরপর চিত্রনাট্য মোড় নেয় 15 বছর পরের কাহিনীতে। সে সময় শুরু হওয়া একটি নতুন কাহিনী 1947 সালে এসে মর্মান্তিক নাটকীয়তার মধ্যে দিয়ে ইতি টানে। কিন্তু কি ছিল এই সিনেমার গল্পে আর গল্পটির প্রারম্ভ ও সমাপ্তির পেছনে সুপ্তমান রহস্যই বাকি। তুমবার সিনেমার মূল বিষয়বস্তুকে তুলে ধরতে হলে মূল চিত্র অভিনায়কের কেন্দ্রবিন্দু রেখে এগোতে হবে। গল্পের প্রথম অধ্যায় দেখানো হয় ভিনায়কের মা সেই গ্রামের জমিদার বাড়িতে তৎকালীন জমিদার সরকারের যৌন চাহিদা মেটাতে একজন যৌনদাসী হিসাবে কাজ করে। প্রকাণ্ড জমিদার বাড়ি থেকে সুদূরে লোকালয় ছেড়ে পুরনো ভাঙাচোরা এক বাড়িতে ভিনায়ক তার পরিবার সহ বাস করত। ছোট একটি পাহাড়ের ওপর অবস্থিত এ বাড়ির চারপাশ জুড়ে ছিল নদী নালা, খালবিল। ভিনায়কের পরিবারে তার মা ও সেই ছাড়াও সদাশিব নামে তার এক ছোট ভাই ছিল। ভিনায়ক ও সদাশিব দুই সহোদর ছিল আসলে সরকারের জলজ সন্তান, আর তাই সরকারের ধন দৌলত ও সম্পত্তির উপর তাদের কোনো অধিকার অথবা গ্রামের মাথা উঁচু করে বসবাসের অধিকার ছিল না। তারা ছিল সমাজ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এতেই কিন্তু শেষ নয়, ভিনায়কের বাড়িতে আরো একটি প্রাণের অস্তিত্ব ছিল। সে ছিল সরকারের মা, অর্থাৎ ভিনায়কের দাদিমা। এখন কথা হলো, এত বিশাল জমিদার বাড়ি থাকতে তিনি কেন একজন দাসের কুটিরে এসে আশ্রয় নেবেন? আর এখানেই লুকিয়ে আছে সিনেমার আসল রহস্য। সিনেমার প্রথম থেকেই দর্শক দেখতে পাবেন ভিনায়কের দাদিকে নিয়ে ভিনায়কের পরিবারের মধ্যে বেশ ভীতি কাজ করে। যতক্ষণ ভিনায়কের দাদিকে পর্দার সামনে আনা না হয় ততক্ষণ এই ভয়ের কারণটা কিছুটা ঘোলাটাই থেকে যায়। তবে পুরোটা সময় ধরে সিনেমাতে যে থমথমে আবহ দেখানো হয়েছে এতে পরিস্থিতির কিছুটা আঁচ করা যাবে।
বিনায়কের দাদিকে যখন পর্দায় প্রথম দেখানো হয়, সেই দৃশ্য দেখে দর্শক খানিকক্ষণের জন্য স্তম্ভ হয়ে যাওয়ার কথা। তার শারীরিক অবস্থা যেমন বিভৎসক রূপ ধারণ করেছিল ও তার মানসিক অবস্থা যেমন অস্বাভাবিক দেখা যাচ্ছিল, তাতেই ধারণা করা যাবে বড় কোনো ধরনের পাপের ফল ভোগ করেছেন তিনি। প্রথম অধ্যায় শেষ হয় দুটি প্রাণের মৃত্যু আর গল্পের নায়ক বিনায়কের অন্তরাত্মায় এক নতুন লালসা তৃষ্ণা জাগরণের মাধ্যমে। এই অধ্যায়ে বিনায়ককে গ্রাম ছেড়ে চলে যেতে দেখবে দর্শক। দ্বিতীয় পর্ব দেখা যায় 15 বছর পর বিনায়ক পুনরায় তুম্বার গ্রামে ফিরে আসে। তুম্বারকে ঘিরে অতীতের ভয়াবহ স্মৃতি ও নিজের মাকে দেওয়া প্রতিশ্রুতি যে সে আর কখনো এই গ্রামে পা রাখবে না। কোনো কিছুকেই পড়া করে না বিনায়ক। তার মনে তখন ছোটকালের সেই লালসার বীজ বেড়ে উঠে বৃক্ষে পরিণত হয়েছে। এ অধ্যায়ে বিনায়ককে নিজের স্বার্থতারের নিমিত্তে তার দাদিকে চাবিকাঠি হিসাবে ব্যবহার করতে দেখা যায়। অমরত্বের অধিকার দাদি নাতিকে নিজের জীবনের সবচেয়ে গোপনীয় তথ্য জানানোর বিনিময়ে নিজের মুক্তির চুক্তি করেন। সেই মুহূর্তে বিনায়ককে নিজেকে ইহজগতের সবচেয়ে সুখী ব্যক্তি মনে হলেও আসলে দাদির পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেওয়া ছাড়া আর কিছুই করেননি সে। তৃতীয় অধ্যায় বিনায়ক ও তার পুত্রের গল্প চিত্রায়িত হয়েছে। পুত্রের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে তাকে নিজের জীবনের সবচেয়ে বড় সত্য, নিজের আর্থিক উন্নতির মূল উৎসের সাথে পরিচয় করিয়ে দেয় সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সারা জীবন সে লালসাকে বুকে পুষে রেখেছিল। তার শেষমেশ তাকে জীবন্ত অবস্থাতেই জাহান্নামের দিকে ঠেলে দিয়েছিল। এবার কাহিনীকে আরেকটু খোলসা করতে উপরে যে বলেছিলাম সিনেমার শুরুতে একটি মিথের কথা তুলনা হয়েছে, সে বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ হয়ে যাক। সিনেমার শুরুতে আমরা যে কণ্ঠটি শুনতে পাই তা মূলত বিনায়কের ছিল। 1947 সালে নিজের পুত্রকে কথাগুলো বলেছিল সে। তার ভাষ্যমতে উন্নতির দেবী গর্ভ থেকে 160 কোটি দেবদেবীর জন্ম হয়েছিল। দেবীর প্রথম সন্তান হাস্তার ছিল তার সবচেয়ে প্রিয়। তবে হাস্তার মোটেও সুপুত্র ও মানব জাতির দ্বারা পূজনীয় হওয়ার যোগ্য দেবতা ছিল না। মায়ের গর্ভ অর্থাৎ পৃথিবীর ভূতলে নিমজ্জিত সকল স্বর্ণ ও পৃথিবীর বুকে জন্ম নেওয়া সকল শস্যদানার উপর তার দুর্দমনীয় লোভ ছিল। একদিন মায়ের গর্ভ থেকে সকল রত্ন চুরি করে খাদ্যদানার উপর হামলা করতে গেলে তার বাকি সহোদররা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অন্যান্য দেবদেবীর আক্রমণের হাস্তার যখন শেষ নিঃশ্বাস ত্যাগের পথে, তখন মা উন্নতি দেবীর মনে মাতৃত্ব জেগে ওঠে। তবে তিনি একটি শর্তে প্রাণপ্রিয় পুত্রকে মাপ করে বুকে আঁকলে নিতে রাজি হন, আর তা ছিল হস্তারের পুজো কেউ কখনো করতে পারবে না। আর হস্তারকে চিরকালের জন্য মায়ের গর্ভ মানে ভূগর্ভে গা ঢাকা দিয়ে জীবনযাপন করতে হবে। এতে করে মাটির নিচে নিমজ্জিত সকল স্বর্ণ হস্তারের মালিকানায় চলে গেলেও শস্যদানার ক্ষুধা তার অপূরণীয় থেকে যায়। সেই থেকে লোভ লালসার প্রতিধারী দেবতা হস্তার অতৃপ্ত অবস্থায় মায়ের ক্রোড়ে ঘুমিয়েছিল। এখন পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, হস্তারের সাথে তুম্বার গ্রামের অথবা বিনায়কের সম্পর্ক কি? তাহলে এবার সেই ব্যাপারে অল্প একটু ধারণা দেওয়া যাক। শত শত বছর ধরে হস্তারের পুজো কেউ না করলেও হঠাৎ করে তুম্বার গ্রামে এক ব্রাহ্মণ পরিবার অর্থাৎ বিনায়কের পূর্বপুরুষেরা একটি মন্দির স্থাপন করে হস্তারের পুজো করতে শুরু করেন। সারা বছর বৃষ্টি বাদল লেগে থাকায় তুম্বার গ্রামে অভাবে তলিয়ে থাকলেও সেই পরিবারটি হস্তারের কৃপায় অঢেল সম্পদের মালিক হয়ে ওঠে। কিন্তু যে পদ্ধতি অনুসরণ করে তারা হস্তারের এই আশীর্বাদ গ্রহণ করে যাচ্ছিল, একসময় সেটি অভিশাপ হয়ে নেমে আসে তাদের বংশে। হস্তারের ভোজন হিসেবে গম থেকে প্রাপ্ত আটা দিয়ে তৈরি পুতুল করে তাকে খুশি করে। যেহেতু হস্তারের পেটে রাক্ষসী কথা ছিল, তাই ঝুলি থেকে স্বর্ণ হাতিয়ে নিতে শুরু করে। তবে এতে করে হস্তার থেকে যে বর তারা লাভ করেছিল তা মোটেও সুখকর ছিল না। আর নিজের পূর্বপুরুষের অতি লোভের এই ব্যাধি বংশানুক্রমে বিনায়কের মধ্যে সংক্রমিত হয়। অনেকটা চক্রাকারের হস্তার থেকে বিনায়কের দাদি বিনায়ক ও অবশেষে তার পুত্রের ভেতর স্বর্ণের এই অন্তহীন লোভের ভার হস্তরন্তিত হয়েছিল। এখন কথা হচ্ছে, তুম্বার সিনেমাতে উল্লেখ করা উন্নতির দেবী ও দুষ্ট দেবতা হস্তার এর উপস্থিতি হিন্দু মেথোলজিতে অথবা অন্য কোনো মেথোলজিতে সরাসরি পাওয়া যায়নি। এছাড়া গ্রিক মেথোলজির সাথে হস্তারের মিথের ভালোই মিল খুঁজে পাওয়া গিয়েছে। গ্রিক মেথোলজিতে পৃথিবীর মাতা হিসেবে পরিচিত দেবী গাইয়ার সাথে তুম্বারের উন্নতির দেবীকে তুলনা করা যায়। আবার হস্তারের সাথে গাইয়ার সন্তান দেবতা ক্রোনাস চিত্রের কিছু মিল রয়েছে। হস্তারকে যেভাবে তার সহোদররা পরাজিত করার পদক্ষেপ নিয়েছিল
গ্রিক পুরাণে জিউস ও তার ভাইয়ের মিল তাদের পিতা ও টাইটানের রাজা ক্রোনাসকে ক্ষমতাচ্যুত করেছিল। আবার খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বাইবেল এর মেমস নামে একটি দুষ্ট দেবতা উল্লেখ আছে। গ্রিডি ডেমস নামে আখ্যায়িত ম্যানের যেন হস্তারেরই প্রতিচ্ছবি। তুম্বা সিনেমাটির অভিনয় শিল্পের কথা বলতে গেলে প্রাপ্তবয়স্ক অভিনয়কের চরিত্রের অভিনেতা সোহাম শাহের নাম প্রথমে আসবে। সিনেমাটিতে প্রযোজকের ভূমিকা পালনের পাশাপাশি চমৎকার অভিনয় করে ভিনায়ক চিত্রটিকে দারুণভাবে তুলে ধরেছেন তিনি। এছাড়া ছোট ভিনায়ক, তার ভাই সদাশিব ও ভিনায়কের ছেলে চরিত্রে যে 3 জন শিশু শিল্পী অভিনয় করেছেন তাদের অভিনয়ও সাবলীল ছিল। আর কদাকার সেই দাদিমার মতো এমন একটা চ্যালেঞ্জিং চরিত্রে শিশু শিল্প পীযূষ কৌশিকের এমন কিছু নিখুঁত ও গা শিউরে দেওয়া অভিনয়ের জন্য তার যতই প্রশংসা করা হোক না কেন কমই হবে। তুম্বা সিনেমার গল্প আহামরি বা খুব বেশি চমকপ্রদ যে না তা বিনা সংকোচে বলা যায়, কিন্তু অনেক বেশি জটিল প্লটের সিনেমা থেকেও এই সিনেমাকে এগিয়ে রাখা যাবে কয়েকটি বিশেষ কারণে। প্রথমত, সিনেমার একদম প্রথমে গ্রাফিক্যাল ইমেজের মাধ্যমে যেভাবে হস্তরের মিথকে তুলে ধরা হয়েছে সেটি সিনেমা নিয়ে অন্য এক ধরনের আগ্রহের মাত্রা তৈরি করেছিল। এছাড়া পুরোটা সময় ধরে সিনেমাটোগ্রাফি ছিল এক কথায় মনোমুগ্ধকর। সিনেমাটোগ্রাফার পঙ্কজ কুমার নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম একটি সেরা কাজ আমাদের উপহার দিয়েছেন। তুম্বার গ্রামের এমন নিরিবিলি বৃষ্টিস্নাত ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দেখলে যে কারো গা ছমছম করে উঠবে। মুভির প্রতিটি দৃশ্যে, বিশেষ করে ভিনায়ক ছোটবেলাকার যে বাড়িতে বেড়ে উঠেছে ও হস্তারির অবস্থানে যে থমথমে ভাব বজায় ছিল তা কোনো রকম ভূত পেতনির আগমন ছাড়াই যে কারোর মনে অস্বস্তিকর এক ভৌতিক অবস্থা সৃষ্টি করতে পারে। তাছাড়া সিনেমাতে যেভাবে ভারতবর্ষের ব্রিটিশ শাসন আমলের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যিই অসাধারণ। সিনেমার ব্যাকগ্রাউন্ড ক্রস পরিস্থিতিতে আরো গম্ভীরাজ্যপূর্ণ করে তুলেছিল। সিনেমার ভ্যাচুয়াল ইফেক্টও চমৎকার, কিন্তু কিছু দৃশ্যের অভূতপূর্ব কাজ একদম পিলে চমকে দেবে দর্শকের। সব মিলে তুম্বা সিনেমাটি ভারতের সিনেমা জগতে এক নতুন ধারার পথ প্রদর্শক। একটি সাধারণ গল্পের সিনেমাকে অন্যান্য সাধারণ ভাবেও যে প্রদর্শন করা যায়, তুম্বার তার জলজ্জান্ত প্রমাণ। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। যদি তোমরা তুম্বা সিনেমাটি দেখতে চাও তবে ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে দেখো। আশা করি হরর সিনেমা হলেও কাহিনী খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।